হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, শিখদের উত্থানে রঞ্জিত সিং এর অবদান বা ভূমিকা কি ছিল। এই 18 নম্বরের বড় প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই 4টি যে পেপার রয়েছে, প্রতিটা পেপারের সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশন ধরে একাধিক প্রশ্নের উত্তর আমি কিন্তু ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কারণ তোমরা উৎসাহ দিলেই তবেই আমি তোমাদের জন্য এইভাবে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও একের পর এক নিয়ে আসবো, তার কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা ভালো করেই জানো যে তোমাদের এই এমএ ডিগ্রির কোনো নোটস কোনো চ্যানেলে তোমরা পাবে না, বা কোনো যে লেকচার ক্লাস বা ডিটেলসে আলোচনা এগুলো তো নয়ই। তাই তোমরা যদি উৎসাহ দেখাও তবেই আমি তোমাদের জন্য এই ক্লাসটা কন্টিনিউ করতে পারি। তাই তোমরা অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন বা উপকারে লাগছে, তোমরা ভিডিওগুলি দেখলে যদি তোমাদের ভালো লাগে মন থেকে, তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে, আমাকে একটু উৎসাহিত করবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি দেখে নিই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার, এবং পেপার হচ্ছে সেকেন্ড পেপার, অর্থাৎ পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার। প্রশ্নটা দেখো, শিখদের উত্থান, রঞ্জিত সিং এর ভূমিকা। শিখ কারা? গুরু নানকের যারা অনুগামী তাদেরকে শিখ বলে। পাঞ্জাবে এই শিখ সম্প্রদায় থাকতেন। তাদের উত্থান হয়েছিল, শিখরা একটা জাতিতে পরিণত হয়েছিল, সমগ্র জাতিতে, এবং তাদের নেতা ছিলেন কিন্তু রঞ্জিত সিং। কিভাবে সম্ভব হলো রঞ্জিত সিং এর হাত ধরে, সেটা নিয়েই প্রশ্ন। তা রঞ্জিত সিং খুব অল্প বয়সে তিনি রাজা হয়েছিলেন। অ্যাকচুয়ালি শিখেরা বিভিন্ন মিশল বা গোষ্ঠীতে বিভক্ত ছিল, একাধিক গোষ্ঠী, প্রায় 18-20টা গোষ্ঠী ছিল পাঞ্জাবে, এবং এই গোষ্ঠীগুলিকে বলা হয় মিশল। এক একটা মিশলের এক একজন গোষ্ঠীপতি, সর্দার, এবং একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর কিন্তু কোনো মিল ছিল না। প্রত্যেকেই ছিল স্বাধীন, ক্ষমতাশালী, এবং একে অপরের সাথে সবসময় দ্বন্দ্বে লিপ্ত ছিল। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে রঞ্জিত সিংও সুকার চাকিয়া বলে একটি মিশলের অধিপতি হন, এবং তিনি আস্তে আস্তে অন্যান্য সমস্ত মিশলগুলিকে তার অধীনে নিয়ে আসেন। কিন্তু এটা একদিনে সম্ভব হয়নি। তার রণনীতি বা সুদক্ষ কূট কৌশলে তিনি কিন্তু এটা করতে পেরেছিলেন। এছাড়া এইসব মিশলগুলিকে তার অধিকারে এনে তিনি এইসব মিশলগুলির উপরে কর ধার্য করেছিলেন, একে একে কর ধার্য করেছিলেন, এবং কর ধার্যের কর আদায়ের ভিতর দিয়ে তিনি সমগ্র পাঞ্জাবকে একটা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করেছিলেন, এবং তিনি হয়ে উঠেছিলেন প্রধান নেতা, শিখ জাতির মুখপাত্রে পরিণত হয়েছিলেন তিনি। এছাড়া তিনি লাহোরের রাজধানী বানিয়েছিলেন, লাহোর দখলও করেছিলেন। প্রথমে লাহোর তো তার অধিকারে ছিল না, লাহোর দখল করেন, আফগানিস্তান আক্রমণ করেন, আফগানিস্তান আক্রমণ করে আফগানিস্তানের অনেকগুলি অঞ্চল তিনি জয় করেন। তিনি এক শক্তিশালী রাজায় পরিণত হন, এবং এই ব্যাপারটাই ইংরেজদের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। আবার এই সময় 1807 সাল নাগাদ ফ্রান্সের সম্রাট প্রথম নেপোলিয়ান তিনি রাশিয়ার সম্রাট আলেকজান্ডারের সাথে টিলজিটে সন্ধি করে রাশিয়ার ফ্রান্স একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। তো ইংরেজরা অনুভব করেছিল যে এই সময় ফরাসি আক্রমণ হতে পারে রাশিয়ার সহযোগিতা নিয়ে। রাশিয়া তো ভারতের খুবই কাছে, চীন পার হলেই কিন্তু রাশিয়া। ফ্রান্স রাশিয়ার সাহায্য নিয়ে ভারত আক্রমণ করতে পারে ফ্রান্স, কারণ এই সময় ইউরোপে ইংল্যান্ড আর ফ্রান্সের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা চলছে। নেপোলিয়ানের রাজত্বকালের সময় তিনি মহাদেশীয় অবরোধ গড়ে তুলেছিলেন ইংল্যান্ডকে শায়েস্তা করার জন্য। তাই ভারতেও ইংরেজরা অনুভব করে যে ফরাসি আক্রমণ হতে পারে। ফরাসি আক্রমণ যদি হয়, রাশিয়া যদি ভারতের আক্রমণ করে, তাহলে কোন দিক থেকে হবে আক্রমণটা? হবে এই উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ পাঞ্জাব হয়ে আক্রমণটা হবে, রঞ্জিত সিং এর রাজ্যের উপর দিয়েই হবে। তাহলে এই উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করতে হবে, এখানে একটা এই বর্ডারকে শক্তিশালী করতে হবে। তখন ইংরেজরা রঞ্জিত সিংকে হটানো নয়, রঞ্জিত সিং এর সাহায্য নিয়ে এই অঞ্চলটাকে নিরাপদ করতে চেয়েছিলেন। ঠিক এই সময়ে পাঞ্জাবের বিভিন্ন মিশলগুলো, যেমন ঝিন্দ, পাতিয়ালা, তারা রঞ্জিত সিং এর অত্যাচারে অত্যাচারিত হয়ে ইংরেজদের সাহায্য চেয়েছিল। ফলে ইংরেজ সরকারের যিনি গভর্নর, সে লর্ড মিন্টো, তারই দূত হিসেবে চার্লস মেটকাপ লাহোরে যান রঞ্জিত সিং এর দরবারে,
এবং রঞ্জিত সিং এর সাথে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করে ইংরেজ সরকার। এই অমৃতসরের সন্ধি কিন্তু টার্নিং পয়েন্ট ছিল রঞ্জিত সিং এর জীবনে। কারণ এই সন্ধি করার পর রঞ্জিত সিং যে অখিল শিখ রাজ্য তৈরি করতে চেয়েছিলেন সেটা বাধাপ্রাপ্ত হয়। তার অখিল শিখ রাজ্য তৈরি করার স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যায় এবং এখানে শিখ জাতির অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। অমৃতসরের সন্ধি করা হয় দুই পক্ষের মধ্যে, ইংরেজ এবং রঞ্জিত সিং এর মধ্যে। আপোষে এই সন্ধিটা হয় একটা বন্ধুত্বপূর্ণ স্থায়ী মৈত্রী এবং এর মধ্যে দিয়ে বলা হয় যে ইংরেজ সরকারের আর রঞ্জিত সিং এর রাজ্যের যে বর্ডার সেটি হবে শতদ্রু নদী। রঞ্জিত সিং এর রাজ্যের দক্ষিণ দিকটা থাকবে শতদ্রু নদী, অর্থাৎ শতদ্রু নদীর উত্তর দিকে রঞ্জিত সিং এর রাজ্য থাকবে। রঞ্জিত সিং এই অঞ্চলে বিনা বাধায় রাজত্ব করতে পারবে, সাম্রাজ্য সম্প্রসারণ ঘটাতে পারবে, সেনাবাহিনী মোতায়েন করতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু দক্ষিণ দিক মানে শতদ্রু নদীর যে পূর্ব দিকটা, সেই পূর্ব দিকটা থাকবে ইংরেজ সরকারের অধিকারে। এখানে কোনো দাবি করতে পারবে না রঞ্জিত সিং। তো এইভাবে চুক্তি সম্পন্ন হয় এবং এই চুক্তির সমর্থনে ডক্টর কানিংহাম তারা হিস্ট্রি অব দ্য শিখ গ্রন্থে বলছেন যে এই অমৃতসরের সন্ধির ভিতর দিয়ে রঞ্জিত সিং বিনা বাধায় শতদ্রুর উত্তর দিকে রাজ্য বিস্তার করার সুযোগ পায়। যদিও এই সন্ধির তীব্র সমালোচনা করা হয়। ডক্টর এন.কে. সিনহা, নরেন্দ্র কৃষ্ণ সিংহ এই সন্ধির সমালোচনা করেছেন। তিনি বলছেন যে এই সন্ধির ভিতর দিয়ে রঞ্জিত সিং এর যে অখিল শিখ সাম্রাজ্য, অখিল হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার যে ইচ্ছা ছিল, শিখ রাজ্যকে একটা সাম্রাজ্যে পরিণত করার যে ইচ্ছা রঞ্জিত সিং পোষণ করতেন, তা বাধাপ্রাপ্ত হয় এবং শিখ জাতীয়তাবাদ, সেই শিখ জাতীয়তাবাদের একটা দুর্ভাগ্যজনক পরিণতি ঘটে। কারণ এই সন্ধির মধ্য দিয়ে রঞ্জিত সিং পরিণত হয়েছিলেন অশ্বতে, মানে ঘোড়ায় পরিণত হয়েছিলেন, আর ইংরেজরা আরোহীতে পরিণত হয়েছিলেন, অশ্বারোহীতে পরিণত হয়েছিলেন। ইংরেজরা অশ্বারোহী হয়ে রঞ্জিত সিং রূপ যে ঘোড়া, সেই ঘোড়ার পিঠে চেপে তাকে ইচ্ছা মতো চালিয়েছিল। অর্থাৎ রঞ্জিত সিং এখানে ঘোড়া হয়েছিলেন আর ইংরেজরা হয়েছিলেন সেই ঘোড়ার অশ্বারোহী। অর্থাৎ রঞ্জিত সিংকে পরিচালনা করেছিলেন ইংরেজরা। খুশবন্ত সিং বলছেন যে রঞ্জিত সিং এর উচিত ছিল ইংরেজদের সাথে যুদ্ধ করে পাঞ্জাবের স্বাধীনতাকে ধরে রাখা, কিন্তু তিনি সেটা করেননি। তাই রঞ্জিত সিং যেভাবে শিখ জাতির নেতায় পরিণত হয়েছিলেন এবং রাজ্যকে যেভাবে সাম্রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, তা বাধাপ্রাপ্ত হয়েছিল এই অমৃতসরের সন্ধির ভিতর দিয়ে। এরপর রঞ্জিত সিং মারা যান কিছুদিন পর, এবং মারা যাওয়ার পরে কিন্তু আর শিখ রাজ্য স্বাধীন ছিল না। শিখ রাজ্য ইংরেজরা দখল করে নেয়, বিশেষ করে লর্ড ডালহৌসির রাজত্বকালে যে ইঙ্গো শিখ যুদ্ধ ঘটে, সেই যুদ্ধের মধ্য দিয়ে শিখ রাজ্য ইংরেজ সাম্রাজ্যের সরাসরি শাসনাধীনে আসে। কারণ রঞ্জিত সিং মারা যাওয়ার পর তার যে পুত্র ছিল দলীপ সিং, তিনি নাবালক ছিলেন, ফলে তার হয়ে রাজ্য পরিচালনা করেছিলেন তার বিধবা পত্নী জিন্দন, রানী জিন্দন। কিন্তু এই সময়ে শিখদের যে বিভিন্ন মিশরের যারা অধিপতি, তারা মাথাচাড়া দিয়ে উঠেছিল শিখ সর্দাররা এবং একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল, ফলে শিখরা ঐক্যবদ্ধ ছিল না। এই সুযোগটা গ্রহণ করে ইংরেজরা এবং ইংরেজরা এই শিখ রাজ্য আক্রমণ করে এবং শিখ রাজ্যকে পরাজিত করে এই রাজ্য সরাসরি ইংরেজরা দখল করে নেয়। তো এই ছিল রঞ্জিত সিং এর উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা, যেখানে তার উত্থান যেমনটা হয়েছিল উল্কাপিণ্ডের মতো, তেমনি হঠাৎ আকস্মিকভাবে তার সাম্রাজ্যে কিন্তু পতন ঘটে। তার মৃত্যুর পরপরই তার সাম্রাজ্যের যোগ্য উত্তরাধিকারের অভাবে তার সাম্রাজ্যের পতন ঘটে, ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয় তার রাজ্যটি। তা এর যে কোশ্চেন অ্যান্সার 18 নম্বরের বড় প্রশ্ন, এটা 12তেও আসতে পারে, 18তেও আসতে পারে, এই কোশ্চেনের উত্তর নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। রঞ্জিত সিং, পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং শিখ জাতির আত্মপ্রতিষ্ঠার ইতিহাসে এক অসাধারণ ঐতিহাসিক ব্যক্তিত্ব। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে অখণ্ড শিখ রাজ্য গঠনের স্বপ্ন দেখেছিলেন। তৎকালীন উত্তর পশ্চিম ভারতের রাজনীতির জটিল পরিস্থিতি এবং ইংরেজদের নেপোলিয়ান ভীতি ও রুশ ভীতি তার এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করেছিল। এই ভারতীয় নেপোলিয়ান তার প্রধান প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে কৌশল ও
ও বাস্তব বুদ্ধির যে দূরদর্শী নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ যুদ্ধের পরিবর্তে মিত্রতার নীতি গ্রহণ সম্পর্কে সমালোচক ডক্টর N.K. সিনহা তার গ্রন্থ দ্য রাইস অ্যান্ড ফেল অব দ্য শিখ পাওয়ার গ্রন্থে বলেছেন। এই ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখবে। আমরা নিম্নে রঞ্জিত ও ইংরেজদের মধ্যে সম্পাদিত চুক্তিগুলির পর্যালোচনা করে তার সম্পর্কে মূল্যায়ন করব। প্যারা করে 1790 সালে পিতার মৃত্যুর পর মাত্র 10 বছর বয়সে সুকার চাকিয়া মিশলের শিখ সর্দার হন রঞ্জিত। নিজ প্রতিভা, সাংগঠনিক শক্তি ও সামরিক প্রতিভা বলে অখিল শিখ সাম্রাজ্যের আদর্শকে বাস্তব রূপ দেন। 1790 থেকে 1804 খ্রিস্টাব্দ এই পর্বে রঞ্জিতের জীবনে উল্লেখযোগ্য ঘটনাগুলি হলো, দেখো ঘটনাগুলি এখানে দেওয়া আছে। প্রথমে যেটা রয়েছে, 1, 1796 সালে রঞ্জিত মাত্র 10,000 খালসা সৈন্যবাহিনী দ্বারা জামান শাহের ভারত আক্রমণ প্রতিরোধ করেন। 2, 1798 সালে পুনরায় জামান শাহ ভারত আক্রমণ করলে রঞ্জিত তাকে প্রতিহত করেন এবং গুজরানওয়ালা ও লাহোর অধিকার করেন। এছাড়া রঞ্জিত আফগানদের পরাজিত করে সমগ্র উত্তর পশ্চিম ভারত অধিকার বা জয় করেন। 3, 1799 ভাসিনের যুদ্ধে রঞ্জিত তার বিরোধী জোটে কারা ছিল, কোন কোন মিশল দেখো, ভাঙ্গি, কানাহাইয়া প্রভৃতি শিখ মিশল পরাজিত করে অধিকাংশ শিখ মিশলগুলির শীর্ষ নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। 4, 1801 সালে খালসা দরবার আহ্বান করেন। এই সূত্রে অখিল শিখ সাম্রাজ্য গঠনের নীতি, বিশ্বাস, আদর্শগুলি ব্যক্ত হয়। প্যারা করে দেখো, অখিল শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে ইঙ্গ শিখ সম্পর্কের সূচনা হয়। ওই সম্পর্কের ইতিহাসে এক এক করে বিভিন্ন পর্যায় এসে হাজির হয়। উল্লেখ্য, এই পর্যায়গুলির কোনোটি হলো নিছক কূটনৈতিক মিত্রতার পর্যায়, বা কোনোটি হলো শত্রুতা ও বিরোধের পর্যায়, আবার কোনোটি নির্বেশ আনুগত্যের পর্যায়। প্যারা করে 1805 থেকে 1809 পর্যন্ত রঞ্জিতের সাথে ইংরেজদের সম্পর্কটি হলো কূটনৈতিক মিত্রতার পর্ব। 1806 দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় যশবন্ত রাও হোলকার ব্রিটিশ সেনাপতি লর্ড লেকের আক্রমণে বিব্রত হয়ে রঞ্জিতের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু রঞ্জিত তার আবেদনে সাড়া দেননি। এ সময় তার ধারণা হয়েছিল হোলকারকে আশ্রয় দেওয়া হলে ইংরেজদের সাথে বৈরিতার সম্পর্ক সৃষ্টি হবে এবং তৎকালীন শিখ বাহিনী ইংরেজদের সাথে প্রত্যক্ষ সংগ্রামে নিশ্চিতভাবে পরাজিত হবে। তাই তিনি ইংরেজদের সাথে মিত্রতার সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন। এই সূত্রে লাহোর চুক্তি উভয়ের মধ্যে সম্পাদিত হয়। স্থির হয়, 1, রঞ্জিত হোলকারকে কোনো ধরনের সাহায্য করবে না এবং তাকে পাঞ্জাব ত্যাগ করে যেতে বাধ্য করবে। 2, ইংরেজ রঞ্জিতের রাজ্যে প্রবেশ করবে না এবং শিখ রাজ্যের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। 3, শতদ্রুর উত্তরে রঞ্জিতের রাজ্য বিস্তারের ক্ষেত্রে ইংরেজদের কোনো অন্তরায় সৃষ্টি করবে না। প্যারা করে দেখো, রঞ্জিত ইংরেজদের মিত্রতা সম্পর্কে আশ্বস্ত হওয়ার পর অল্পকালের মধ্যে পাতিয়ালা, নাভা, কাথা বা কাইথাল, শাহাবাদ, আম্বালা, বুড়িয়া, কালসি প্রভৃতি স্থানগুলোতে শিখ আধিপত্য দৃঢ় করেন। এরপর তিনি শতদ্রু ও যমুনার মধ্যবর্তী শিখ রাজ্যগুলির উপর নজর দেন। ওইসব রাজ্যের সশস্ত্র শিখ সর্দারগণ, যেমন জিন্দের সর্দার রাজা ভাগ সিং, কাইথালে লাল সিং, পাতিয়ালের দেওয়ান চেত সিং রঞ্জিতের আগ্রাসন থেকে মুক্ত থাকতে দিল্লির ব্রিটিশ রেসিডেন্ট সেটনের কাছে সাহায্যের আবেদন জানান। খুশবন্ত সিং জানিয়েছেন, লর্ড লেকের সাথে এই সন্ধির অর্থই ছিল অখিল শিখ সাম্রাজ্যের স্বপ্নকে ভেঙে দেওয়া, কারণ এই সন্ধির ফলে শতদ্রুর দক্ষিণস্থ শিখ মিশলগুলি রঞ্জিতের অধিকারে থেকে যায়। প্যারা করে প্রসঙ্গত উল্লেখ্য, শতদ্রুর বাম তীরবর্তী শিখ রাজ্যগুলির রাজনৈতিক ও সামরিক গুরুত্ব অপরিসীম ছিল। রঞ্জিতের বিচারে তাদের অস্তিত্ব অখিল শিখ রাজ্য গঠনের পরিপন্থী ছিল। তাছাড়া ওই রাজ্যগুলি ইংরেজদের অধিকারে চলে গেলে নবস্থাপিত শিখ রাজ্যের স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল। অন্যদিকে নেপোলিয়ান আতঙ্কের দিকটি বিবেচনা করে ইংরেজ শতদ্রুর বাম তীরের রাজ্যগুলি গ্রাসের বিষয়ে তৎপর ছিল। এমতাবস্থায় ইংরেজ রঞ্জিতের সাথে বিরোধে পরিহার করে চলার সিদ্ধান্ত নেয়। অবশ্য সেই সাথে উদীয়মান শিখ শক্তির প্রতিক্রিয়ার কথা ভেবে শিখ রাজনীতি সম্পর্কে সক্রিয় ভূমিকা গ্রহণে তৎপর হয়। প্যারা করে শতদ্রুর বাম তীরস্থ শিখ মিশলগুলির বশ্যতা স্বীকার করে বা শিকারের বিষয়কে কেন্দ্র করে রঞ্জিত ও ইংরেজদের মধ্যে বিরোধ শুরু হয়। প্রশ্ন ওঠে, ব্রিটিশ রঞ্জিতের সীমানা শতদ্রুর দ্বারা চিহ্নিত হবে না যমুনার দ্বারা চিহ্নিত হবে? এক্ষেত্রে যদি যমুনা ব্রিটিশ ভারতের সীমানা হয়, তবে যমুনা ও শতদ্রুর মধ্যবর্তী শিখ রাজ্যগুলির ব্রিটিশ অধিকারে আসবে। এ প্রসঙ্গে কোম্পানির যুক্তি হয়, লাহোর চুক্তির মাধ্যমে রঞ্জিত শতদ্রুকে তার নিজ রাজ্যের সীমানা বলে ঘোষণা করায় শতদ্রুর বাম তীরের শিখ মিশলগুলির উপর তার কোনো বৈধ অধিকার নেই। রঞ্জিত সিংহ এ প্রসঙ্গে যুক্তি দেন, শিখ জাতীয় রাজ্যের অধিপতি হওয়ার সুবাদে উক্ত মিশলগুলি তারই প্রাপ্য। তাছাড়া দিল্লিতে থাকাকালীন মারাঠারা ওই মিশলগুলির উপর আধিপত্য দাবি করেনি।
সেহেতু ইংরেজদের দাবি ন্যায়সঙ্গত নয়। প্যারা করে দেখো, এমত অবস্থায় বড়লাট মিন্টো উভয় সংকটে পড়েন এবং একদিকে ফরাসি ভীতি অর্থাৎ নেপোলিয়নের রুশ সহায়তা পেয়ে আফগানিস্তান হয়ে পাঞ্জাবের মধ্য দিয়ে ব্রিটিশ অধিকৃত ভারতে অভিযান চালাতে পারে এবং তা প্রতিহত করতে রঞ্জিতের সাথে মৈত্রী বজায় রাখা, অন্যদিকে শতদ্রুর বামতীরস্থ শিখ মিশলগুলির উপর রঞ্জিতের আধিপত্য স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া, শেষ অবধি মিন্টো আফগান আমির দোস্ত মোহাম্মদের কাছে মৈত্রী স্থাপনের জন্য দূত পাঠান এবং একই সময় চার্লস মেটকাপকে পাতিয়ালায় পাঠিয়ে শিখ সর্দারদের রঞ্জিতের আগ্রাসনের বিষয়ে নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। প্যারা করে দেখো, ইতিমধ্যে মেটকাপ ইঙ্গো শিখ মৈত্রী চুক্তির প্রস্তাব নিয়ে লাহোর দরবারে গিয়ে পৌঁছান, কিন্তু পূর্বোক্ত সমস্যার সমাধান না হওয়ায় ইঙ্গো শিখ মৈত্রী চুক্তি বেশি দূর এগোয়নি। ইতিমধ্যে ভারতে ফরাসি আগ্রাসনের সম্ভাবনা দূর হওয়ায় ইঙ্গো শিখ যৌথ আত্মরক্ষা সম্পাদনের প্রয়োজন ফুরিয়ে যায়। অপরপক্ষে শতদ্রুর বাম তীরের শিখ মিশলগুলির ওপর কোম্পানির আধিপত্য স্বীকার করার জন্য রঞ্জিতের উপর তিনি চাপ সৃষ্টি করেন ও ডেভিড অক্টোরলোনির নেতৃত্বে লুধিয়ানায় একদল ইংরেজ সৈন্য প্রেরণ করেন। এছাড়া বাম তীরস্থ মিশলগুলির উপর ইংরেজদের আধিপত্য সূচক সন্ধি স্বাক্ষরের জন্য রঞ্জিতকে চরমপত্র দেন। রঞ্জিত একান্ত নিরুপায় হয়ে অমৃতসরের সন্ধি 1809 স্বাক্ষর করতে বাধ্য হন। চুক্তি সূত্রে স্থির হয়, 1 শতদ্রু রঞ্জিতের রাজ্যের পূর্ব সীমানা হিসেবে চিহ্নিত হবে। 2 শতদ্রুর বাম তীরস্থ শিখ মিশলগুলি ইংরেজদের রক্ষণাধীনে থাকবে। 3 রঞ্জিতের রাজ্যে ইংরেজ কোনরূপ হস্তক্ষেপ করবেন না। 4 শতদ্রুর বাম তীরবর্তী অঞ্চলে শান্তি রক্ষার জন্য কিছু সৈন্য মোতায়েন করতে পারবেন। 5 সন্ধি স্বাক্ষরকারী দুই পক্ষ স্থায়ী মৈত্রী বজায় রাখবে। প্যারা করে দেখো, এখানে একটু লেখাটা একটু কালার বেশি আছে, কিন্তু তোমরা আমি পড়ে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। অমৃতসরের সন্ধি সূত্রে পরোক্ষভাবে রঞ্জিত সিং লাভবান হয়েছিলেন বলে কানিংহাম মত প্রকাশ করেন। তিনি বলেন, রঞ্জিত পূর্ব সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে এবং ব্রিটিশ নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয়ে তার রাজ্যের সীমানাকে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল ও সমগ্র পাঞ্জাবে বিস্তৃত করে একটি শক্তিশালী শিখ সাম্রাজ্য পত্তন করেন। এন.কে. সিনহা কানিংহামের বক্তব্যের বিরোধিতা করে বলেন, এই সন্ধি স্বাক্ষরিত হওয়ার দরুন রঞ্জিতের অখিল শিখ রাষ্ট্র স্থাপনের বাসনা ধূলিসাৎ হয়ে যায় এবং তিনি ইংরেজদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েন। খুশবন্ত সিং বলেন, অমৃতসরের সন্ধি তার অখণ্ড শিখ রাজ্যের পরিকল্পনাকে ধূলিসাৎ করল না, এর সাথে সাথে তার অভ্যন্তরীণ দরবারি রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ করে দিল। ব্রিটিশরা এক বিন্দু রক্তপাত না ঘটিয়ে কেবলমাত্র সন্ধির দ্বারা শতদ্রু থেকে যমুনা পর্যন্ত এই বিস্তীর্ণ সমভূমি অধিকার করে নিল। অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর রঞ্জিত ও কোম্পানি পরস্পরকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখতে আরম্ভ করে। 1812 সালে পিলোর দুর্গে পলাতক ব্রিটিশ সেনাদের আশ্রয়দানের বিষয়টিকে কেন্দ্র করে ইংরেজ রঞ্জিতের প্রতি ক্ষুব্ধ হন। অবশ্য পরবর্তীকালে ইঙ্গো শিখ সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে। কয়েকটি দৃষ্টান্তের সূত্রে বিষয়টি স্পষ্ট হলো। 1 ইঙ্গো গোর্খা যুদ্ধ 1816 চলাকালীন রঞ্জিত গুর্খাদের সাহায্যের আবেদন প্রত্যাখ্যান করেন। 2 1820 নাগপুরের রাজা এবং 1822 প্রাক্তন পেশোয়া বাজিরাও কোম্পানির বিরুদ্ধে রঞ্জিতের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু রঞ্জিত নিরপেক্ষ থাকেন। 3 1825 থেকে 26 যুদ্ধকালে ভরতপুরের রাজা কোম্পানির বিরুদ্ধে রঞ্জিতের সাহায্য চেয়েও পাননি। 4 1827 ইঙ্গো বার্মার যুদ্ধে রঞ্জিত নিরপেক্ষ থাকেন। 5 1827 46টি সিট মহলের অধিকার নিয়ে বিরোধ শুরু হয়, তবে কোম্পানি 12টি সিট মহলের উপর রঞ্জিতের দাবি মেনে নেয়। প্যারা করে দেখো, বস্তুত 1809 থেকে 27 এই পর্যায়ে ইঙ্গো শিখ সম্পর্কটি পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহের মধ্যে থাকলেও বাহ্যিক গুরুত্ব বজায় ছিল। রঞ্জিত 1831 সিন্ধু জয়ের মাধ্যমে বহির্বাণিজ্য সমুদ্র বাণিজ্যের সূত্রে পাঞ্জাবকে স্বয়ংসম্পূর্ণ রাজ্যে পরিণত করার বিষয় চিন্তা করেছিলেন, কিন্তু তাকে বাস্তব রূপ দিতে তৎপর হলে কোম্পানি তীব্র প্রতিবাদ জানায় ও 1832 সিন্ধুর আমিরের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পাদন করে। ফলত রঞ্জিতের সিন্ধু জয়ের স্বপ্ন চিরতরে বিলীন হয়ে যায়। প্যারা করে দেখো, ভৌগোলিক দিক থেকে মুলতান বদর সিন্ধু নদের প্রবেশদ্বার বলা হয় এই অঞ্চলকে, এবং শিকারপুর অধিকারের বিষয়ে রঞ্জিত 1834 উদ্যোগী হন, কিন্তু কোম্পানির বিরোধিতার দরুন তাকে পিছু হটতে হয়। 1835 ফিরোজপুরের শাসনকর্তার মৃত্যুর পর কোম্পানি রাজ্যটি সাম্রাজ্যভুক্ত করে নেয়, অথচ রঞ্জিতের আধিপত্য কোম্পানি ফিরোজপুরে মেনে নিয়েছিলেন অমৃতসরের সন্ধি অনুযায়ী 1809। প্যারা করে, প্রসঙ্গত উল্লেখ্য, ইংরেজরা রঞ্জিতের সাম্রাজ্যকে পূর্ব দক্ষিণ ও পশ্চিম সীমান্তে বেড়াজাল নীতির দ্বারা আবদ্ধ করেছিল, তবে তারা উত্তরের নীতি সম্পর্কে কিছুটা সন্দিহান ছিল। ইতিমধ্যে কোম্পানির কর্তৃপক্ষ রুশ আফগান মৈত্রী আশঙ্কায় বিব্রত হয়ে ওঠে।
এমতাবস্থায় কোম্পানি আমির দোস্ত মোহাম্মদকে কাবুল থেকে বিতাড়িত করে শাহ সুজাকে সেখানে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নেয়। এমতাবস্থায় কোম্পানির কলা কৌশলে ও বিশেষ চাপের ফলে শাহ সুজা, রঞ্জিত ও কোম্পানির মধ্যে এক ত্রিপাক্ষিক মৈত্রী চুক্তি হয়। এই চুক্তির সুযোগ নিয়ে রঞ্জিত আফগানিস্তানে কিছু অংশ দখল করে ফেলেন। তবে ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হওয়ার পূর্বে রঞ্জিতের মৃত্যু হয়। প্যারা করে দেখো, রঞ্জিতের সাথে কোম্পানির সম্পর্কের মূল্যায়ন করে এ লতিফ লিখেছেন, রঞ্জিতের পর্বের ইঙ্গো শিখ সম্পর্ক হলো এ ভেরি পিকিউলিয়ার রিলেশনশিপ অফ টু এক্সটার্নালি দ্য আনইকুয়াল পার্টিস। মহীশূর ও মারাঠা পতন দেখে রঞ্জিতের সুস্পষ্ট ধারণা হয়েছিল সবকুছ লাল হো জায়গা, দুর্বল শিখ জাতি ওই ভবিষ্যৎ রোধ করতে পারবে না। কোম্পানির কাছেও বিষয়টি অজানা ছিল না। তবুও নেপোলিয়ান, আতঙ্ক, রুশ আফগান মৈত্রী এবং সমূহ শিখ জাতীয়তাবাদী মিশনের কথা ভেবে কোম্পানি মহারাজ রঞ্জিত সিংহকে লোক দেখানো মর্যাদা দেখিয়েছে এবং আপাত দৃষ্টিতে সমমর্যাদার ভিত্তিতে চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু কোম্পানি প্রতি ক্ষেত্রেই কূটনৈতিক চাপ সৃষ্টি করে ও সামরিক কূটকৌশল প্রয়োগ করে রঞ্জিতকে নতি স্বীকারে করতে বাধ্য করেছে। রঞ্জিত কোম্পানির বিরুদ্ধে শিখ স্বাধীনতা যুদ্ধের দায় এড়িয়ে চলতে চেয়েছিলেন। অমৃতসরের সন্ধি ও তৎপরবর্তী কোম্পানির কৌশলী কার্যক্রম তার অখিল শিখ রাজ্যের স্বপ্ন ভেঙে দিয়েছে। একথা না বোঝার মতো নির্বোধ রঞ্জিত ছিলেন না। তা সত্ত্বেও সদ্য স্থাপিত শিখ রাজ্যের আপাতত স্থায়িত্বের জন্য তিনি দ্য পলিসি অফ ইয়েল্ডিং গ্রহণ করেছিলেন। পরিশেষে বলা যায়, এন.কে. সিনহা যথার্থই বলেছেন, ইন দ্য অ্যাংলো শিখ অ্যালায়েন্স দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ এ রাইডার অ্যান্ড রঞ্জিত ওয়াজ দ্য হর্সেস। অর্থাৎ রঞ্জিত হয়েছিলেন ঘোড়া আর ইংরেজরা হয়েছিলেন অশ্বারোহী। তা এই ছিল রঞ্জিত সিংয়ের কৃতিত্ব বা ইঙ্গো শিখ রিলেশন। এই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে অ্যাংলো শিখ রিলেশনও দিতে পারে, একই প্রশ্নে উত্তর হবে অ্যাংলো শিখ রিলেশন বলো বা রঞ্জিত সিংয়ের কৃতিত্ব, তার উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।